আমেনা বেগম পুত্রবধূর পা টিপছে আর চোখের জল মুছে বলল, বৌমা আমার হাত ব্যথা করছে, আমি তো আর পারছি না। পুত্রবধূ লামিয়া কোষে একটা থাপ্পড় দিয়ে বলল, আমার পায়ের ব্যথার চেয়ে তোর হাতের ব্যথা বড় হয়ে গেছে নাকি? শোন, আমার যতক্ষণ না পর্যন্ত পায়ের ব্যথা যাবে না ততক্ষণ পর্যন্ত তুই আমার পা টিপবি। তাছাড়া টাইমে টাইমে ভাত খাস, তখন হাত ব্যথা করে না? শাশুড়ি বলল, বৌমা তুমি তো জানো গতকাল আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। এর মধ্যে তুমি আমাকে বলছো তোমার কাজ করতে। একটু আগে তোমার সমস্ত জামা কাপড় পরিষ্কার করলাম, ওই কাজ শেষ করতে না করতেই অন্য কাজ দিয়ে দিলে। লামিয়া রাগান্বিত হয়ে বলল, এত কথা বলছিস কেন? বললাম না তোকে পা টিপে দিতে? আরেকবার যদি কোনো বাহানা দেখাস তাহলে মনে রাখবি এই বাসায় তোর আর কোনো জায়গা নেই। আমার স্বামী কষ্ট করে টাকা ইনকাম করছে, আমি তোকে এমনি এমনিতে খেতে দেব না, মাথায় রাখিস। মাথায় ধরে ধাক্কা দিল। আমেনা বেগম পা টিপতে লাগলো। হঠাৎ বাহিরে দরজার আওয়াজ আসলো। লামিয়া তাড়াহুড়ো করে শাশুড়িকে বলল, যাও তাড়াতাড়ি কে এসেছে দেখো। শাশুড়িকে রুম থেকে বের করে দিয়ে লামিয়া নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিল। আমেনা বেগম দরজা খুলে দিতে দেখলো তার ছেলে রাজীবকে। রাজীব এসে বলল, মা কি অবস্থা তোমার, আর এত অস্থির দেখাচ্ছে কেন? আমেনা বেগম হেসে বলল, না বাবা, আমি তো এমনিতেই অসুস্থ, তাই হয়তো এরকম দেখাচ্ছে। রাজীব বলল, ঠিক আছে মা, ভেতরে চলো। এই বলে মা ছেলে দরজা বন্ধ করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে মা ছেলে ড্রয়িং রুমে বসলো। তারপর স্ত্রী নীলিমাকে ডাক দিয়ে বলল, কইরে তুমি, এদিকে এসো। মা বলল, ওকে ডাকতে হচ্ছে কেন, ওর কোনো কাজ আছে এখানে? এর মধ্যে নীলিমা এসে ভয়ে কাঁদছে, তার শাশুড়ি স্বামীকে কিছু বলছে মনে করে। রাজীব বলল, এই আমার মা ওষুধ খেয়েছে? নীলিমা আমতা আমতা করে বলল, হ্যাঁ তোমার মাকে ওষুধ খাইয়েছি। রাজীব বলল, তোমার মা মানে? এভাবে কথা বলছো কেন? ওনাকে মা হিসেবে এখনো গ্রহণ করতে পারোনি? নীলিমা হেসে বলল, আরে মুখ থেকে বের হয়ে গেছে, সরি। রাজীব বলল, ঠিক আছে, আর শোনো, মা যখন যেটা চাইবে সেটা দেবে। মা আমার স্বর্গ, আমি মাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। মা বলল, ঠিক আছে বাবা, আমি যাই, আমার মাথা ব্যথা করছে। রাজীব বলল, ঠিক আছে যাও, কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলিও, না হয় তোমার বৌমাকে বলিও। মা ঠিক আছে বলে রুমে চলে গেল। নীলিমা বলল, তুমি এখানে বসে থাকবে নাকি? এসো রুমে। এই বলে স্বামীর হাত ধরে রুমে নিয়ে গেল। পরের দিন রাজীব অফিসের স্টাফ সোনিয়াকে বলল, সোনিয়া এবার তোমার বিস্তারিত কথা বলো। সোনিয়া বলল, স্যার আমি যা যা দেখেছি খুবই জঘন্য ভাবে, যা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। রাজীব বলল, এমন কি করেছে তুমি আমাকে ভাষায় প্রকাশ করতে পারছো না? সোনিয়া বলল, স্যার আমি কাউকে না বলে আপনাদের বাসায় ঢুকলাম, ঢুকে দেখলাম আপনার মাকে চুলের মুঠি ধরে ম্যাডাম দুগালে দুটো থাপ্পড় দিল, তারপর বলল রান্না বান্নার কাজ করছে না কেন। এটা দেখার পরে আমি ওখানে 1 মিনিটও দাঁড়াইনি, সোজা অফিসে চলে এসেছি। রাজীব বলল, আমি তোমাকে পাঠিয়েছি কারণ আছে, আমি যদি যেতাম তাহলে মাকে কিছু করতো না, আর আমিও দেখতে পেতাম না। এখন তোমাকে পাঠিয়ে আমি সাক্ষী বানিয়েছি তোমাকে। সোনিয়া বলল, স্যার আপনার স্ত্রী মোটেও ভালো মেয়ে নয়, যতটুকু নিজের চোখে দেখলাম। রাজীব বলল, হয়েছে, তুমি এখন তোমার কাউন্টারে যাও, তোমাকে যখনই প্রয়োজন হবে আমি ডাক দেব, তুমি এসবের সাক্ষী দেবে, বুঝতে পেরেছো? সোনিয়া ঠিক আছে বলে তার কক্ষে চলে গেল। রাজীব নিজের কাজ করতে লাগলো। নীলিমা রান্নাঘর থেকে রুমে যাবে, এর মধ্যে শাশুড়ি গিয়ে বলল, বৌমা আমার তো কিছু খেতে হবে। নীলিমা বলল, কিসের জন্য খেতে হচ্ছে, এখানে খাওন দাও নেই। শাশুড়ি বলল, আমি কিছু না খেলে কিভাবে ওষুধ খাবো? খালি পেটে ওষুধ খেলে তো আমি মারা যাব, প্লিজ আমাকে কিছু খেতে দাও। নীলিমা রাগান্বিত হয়ে বলল, তোকে আজকে কিছুই খেতে দেব না, দেখি তুই মরে যাস কিনা। আর মরে যেতে পারিস না? মরে গেলে তো আমার এত কষ্ট করা লাগতো না, আর তোর জন্য একটা এক্সট্রা টেনশন আমার ভেতরে কাজ করে। শাশুড়ি চোখে জল ছেড়ে দিয়ে বলল, বৌমা তোমারও তো মা আছে, আজকে যদি তোমার মা হতাম আমি, তাহলে এইভাবে কথা বলতে পারতে? কখনো না, তোমার মাকে মা মনে করো, আর আমাকে পর ভাবছো কেন? নীলিমা সেখান থেকে ধাক্কা দিয়ে বলল, তোর আজকে থেকে কোনো খাওয়ার নেই, আর আমার কাছ থেকে কিছু চাইবি না, ফালতু মহিলা কোথাকার। এই বলে রুমে চলে গেল। মা রুমে গিয়ে কান্না করছে। ছেলে কেউ না দেখে মতো মায়ের রুমে প্রবেশ করলো। মায়ের পাশে বসে মাকে বলল, মা তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? মা চোখ মুছে বলল, কই আমার কিছুই হয়নি, এমনিতেই বসে আছি। রাজীব বলল, মা আমি সব জানি, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি 100% বিশ্বাস করি তোমার ভেতরে কিছু একটা কাজ করছে। মা বলল, বললাম তো কিছুই হয়নি, তুই তোর রুমে যা। রাজীব বলল, মা ওষুধ খেয়েছো? মা বলল, খাইনি। ভাত খেয়েছো? মা বলল, খাইনি। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বুঝতে পেরেছি তুমি কেন কান্না করছো, কেন তোমার চোখে জল আসলো। তোমার এখন নতুন করে আর কিছু বলতে হবে না, আগেও কিছু জেনেছি, এখনো কিছু জানতে পেরেছি। এর মধ্যে নীলিমার ডাক শুনলো। রাজীব মাকে বলল, আমি যে এখানে এসেছি তোমার বৌমাকে বলিও না। এই বলে রাজীব সরে গেল। নীলিমা রাগান্বিত হয়ে এসে বলল, এই নবাব জাদি, বললাম না তোকে বাথরুম পরিষ্কার করতে? বাথরুম পরিষ্কার না করে ভাত খেতে গিয়েছিলি কেন?
এই বলে শাশুড়ি হাত ধরে বের করে নিয়ে গেল। তারপর রাজীব আড়াল থেকে মনে মনে বলল, আজকে ধরা পড়বে অনেক চুপিসারে, আমার মাকে অনেক জ্বালিয়েছো, আর জ্বালাতে পারবে না। এই বলে সামনে গিয়ে ফলো করতে লাগলো। নীলিমা শাশুড়িকে চুলের মুঠি ধরে বাথরুমের সামনে নিয়ে বলল, এই ফকিন্নির মেয়ে, এখানে বসে বসে খেতে পারিস, কোনো কাজ করতে পারিস না? তোকে এখানে রেখেছি মোটামুটি বাসা বাড়ির কাজগুলো করার জন্য, আর তুই কাজ ফাঁকে দিয়ে ঠিক সময় খাবার চাস? শাশুড়ি বলল, বৌমা আমার চুল ছেড়ে দাও, আমি কিন্তু ব্যথা পাচ্ছি, তাছাড়া তুমি কাজটা মোটেও ঠিক করছো না। নীলিমা তার শাশুড়ি তার মুখে মুখে কথা বলাতে থাপ্পড় দেবে। এর মধ্যে রাজীব এসে নীলিমার হাত ধরে নীলিমার দুই গালে দুই থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব কোথাকার, তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো কেন? এত সাহস কোত্থেকে পেয়েছো? আজকে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না তুমি যে এত বড় জঘন্য মেয়ে। নীলিমা বলল, তুমি কখন আসলে, আর এসে তোমার মায়ের রুমে বসেছিলে? রাজীব বলল, আমি কখন এসেছি, কোথায় ছিলাম তোকে বলতে হবে কেন? তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে চলে যাবি, চলে যা। আমি এক মুহূর্তের জন্য তোকে আমার বাসায় রাখবো না। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। নীলিমা বলল, আমাকে ক্ষমা করে দাও না, আমি মনে হয় ভুল করে ফেললাম। রাজীব বলল, বললাম তো তোর কোনো ক্ষমা নেই, তুই বাসা থেকে বের হ। আমি তোকে এক মিনিটের জন্য সুযোগ দেব না। তোর মতো ফালতু মেয়ে বাসায় রাখলে প্রতিটি মিনিট ঘন্টায় আমার জন্য রিস্ক আছে। এই বলে ধাক্কা দিয়ে বের করে দিল। শাশুড়ি এরপরও বৌমাকে বাঁচাতে গিয়ে হাত বাড়ালো। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।